অর্থ যেমন অর্থের জন্ম দেয়, তেমনি সাফল্যের জন্ম দেয়। কাজ শুরু করার আগে সবসময় পরিকল্পনা করতে হবে, আমি কোনটা করব, কোনটা করলে আমার কাজটা আরও সহজ হয়ে উঠবে। তো সেই কাজটাই আমাদেরকে আগে করতে হবে। আর কাজ শুরু করাই হলো সাফল্যের মূল চাবিকাঠি। মানুষের জীবন কঠিন সময়ে আসাটা খুব দরকার, কেননা কঠিন সময়ের কারণেই মানুষ সাফল্য উপভোগ করতে পারে। আসসালামু আলাইকুম, এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন। কাল এবং আজকের কিছু অংশ নিয়ে আমার আজকের ভিডিও সাজিয়েছি। যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন তাদের নিকট আমার অনুরোধ, অবশ্যই লাইকটা দিয়ে নেবেন। লাইক দিলে আপনার মতো আমার ভিডিওটা অন্যের কাছেও পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি। তো যাই হোক, বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, তারপর আমি গাছে পানি দিচ্ছি। তার কারণ হচ্ছে আমার বারান্দায় যখনই বৃষ্টি হয় দুইটা বারান্দার একটা বারান্দার গাছও একদমই ভিজে না, যদিও ভিজে হালকা পাতলা কিছুটা পানি আসে, গাছের গোড়া কিন্তু শুকনাই থাকে। তো আজকে এমনভাবে পানি দিচ্ছি যেন গাছগুলো একদম গোসল হয়ে যায়। কেননা যেহেতু রোডের সাইডে বাসা, যখনই পানি দিই খুব ভয়ে থাকি একটু পানিও যেন নিচে না পড়ে। বুঝিনি তো মানুষটা কোথায় যাচ্ছে, বাচ্চাদের নিয়ে স্কুলে যাচ্ছে, তখন যদি আমি ভিজিয়ে দিই বকাবকি তো একটাও মাটিতে পড়বে না, সব আমার গায়ে পড়বে। তো তার জন্য সব সময় সতর্ক থাকি। কিন্তু বৃষ্টি যখন হয় আনন্দের সহকারে পানি দিতে পারি, কেননা বৃষ্টিতে সব ভিজিয়ে দিচ্ছে এই আর কি। তো যাই হোক, আমার কাটা মুকুটের ফুলগুলো আমার অনেক আপুদের খুব খুব পছন্দ, তো এই জন্যই দেখিয়ে দিলাম। চলে আসলাম ডাইনিং রুমের বারান্দায়, আর দেখতেই পাচ্ছেন বাহিরে বৃষ্টি হলেও কিন্তু এই বারান্দায় একটুও ভিজতেছে না। তো যাই হোক, এখানে এসেছি আমার এই যে মানি প্লান্টের যে ভ্যারাইটিসটা, এই যে এটা, তো এই গাছটা আমি কেটে অন্য জায়গায় লাগিয়েছি, সেটা কিন্তু একদমই মরে গিয়েছে। তো সেটা মরার কারণ হচ্ছে আমি যখন আমার বাবা মারা গিয়েছে তখন বাড়িতে গিয়েছিলাম, সেটা বেসিনের পাশে ছিল। আপনাদের ভাইয়া তো ইচ্ছা মতো পানি দিয়েছে। তো বেসিনের এরিয়াতে যে গাছটা রেখেছিলাম সেটার নিচে আমি কোনো ফুটা করি না, তো তার কারণে গোড়াটা পচেই মরে গিয়েছে। তো যাই হোক, এই যে লাঠিটা দেখতে পাচ্ছেন, যেটাকে আমি মানি প্লান্টের দাঁড়ানোর খুঁটি বলি, তো এই খুঁটিটা কিন্তু আমি নিজেই তৈরি করেছি। অনলাইন থেকে কিন্তু ছোট খুঁটিগুলো কিনতে গেলে 60 টাকা করে, আর বড় খুঁটিগুলো প্রায় 150 টাকা। তো যাই হোক, আমি ছোট একটা খুঁটি তৈরি করেছি, আগেই করেছিলাম, অন্য একটা টবে ছিল, তো আজকে এই টবটাতে আমি অ্যাড করলাম। আর এই গাছগুলাতে যখন এই খুঁটিগুলা দিয়ে গাছগুলা পেঁচিয়ে দিবেন তখন দেখতে খুবই ভালো লাগে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। কথা বলতে বলতে আমার গাছটা কত সুন্দর করে পেঁচিয়ে উপরে আমি এই যে মাথাটা একটু রাবার দিয়ে পেঁচিয়ে দিচ্ছি, কেননা এই মুহূর্তে আমি কোনো সুতা পাচ্ছিলাম না যেটা দিয়ে পেঁচাবো। তো রাবারটা খুব টাইট হয়ে থাকবে, তার জন্য গাছটা কিন্তু চিকন হয়ে যাবে। আমি রাবারটা সরিয়ে পরবর্তীতে চিকন কোনো সুতলি দিয়ে সেটা পেঁচিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন গাছটা কত সুন্দর লাগছে। তো একটু স্প্রে করে দিচ্ছি, তার যে চিকন চিকন যে ইয়াগুলো আর কি, সেগুলো ভিজে গেলে গাছটা আরও ভালো হয়ে লাঠিটার সঙ্গে জড়িয়ে যাবে। তো আমি হাত দেখাচ্ছিলাম, স্প্রেটা চাপতেছি, আমার প্রচণ্ড ব্যথা লাগতেছে। আমি কয়েকদিন আগে বাথরুমে পিচ্ছিল খেয়ে পড়ে গিয়েছি, সেটা আপনাদের সঙ্গে বলা হয়নি। তো শরীরের কোথাও আমি ব্যথা পাইনি, কিন্তু আমার ডান হাতের যে বুড়ো আঙ্গুলটা আর কি, সেটাতে প্রচণ্ড চাপ লেগেছে। তো সেই কারণে দেখতে পাচ্ছি এখন লিখতেও পাচ্ছি না, পেঁয়াজ কাটতে গেলে ব্যথা লাগছে। তারপরে যে এখন স্প্রেটা চাপতে আসলাম তাও পারলাম না, খুব কষ্ট হয়েছে আর কি। তো কি করব আসলে, দেখা যায় যে একা হাতে কাজ করতে গেলে কোনো রকম একটু আঘাত লাগলেই সেটাকে দ্বিগুণ আকারে ধারণ করে আর কি। তো যাই হোক, নিয়াজের জন্য এই স্যুপগুলো আনা হয়েছে, কিন্তু সে তো এখনও খাচ্ছে না। তো এখানে আবারও নিয়াজের জন্য ড্রাগন আনা হলো, নিয়াজ ইদানিং ড্রাগন ফলটাই খাচ্ছে আর কি।
তো এগুলো আমি একটু গুছিয়ে রাখবো, তারপর কিন্তু আবার রান্না করতে হবে, রান্নাতে চলে যাব আর কি। আমার গত ভিডিওতে আমার কয়েকজন আপুরা আর কি কমেন্টস করেছেন, তো সেখানের কিছু কমেন্টস আমি পড়ব। আসলে অনেক কমেন্ট জমা হয়ে আছে। আমি নিজের শরীরও ভালো না, ছেলেটাও যেহেতু অসুস্থ ছিল, সেভাবে ভিডিওগুলো দিতে পারতেছি না, ভিডিওতে গ্যাপ পড়তেছে প্রতিদিনই। আর যখন ভিডিওতে ভিউজ তেমন আসে না, তখন সত্যি কথা কি ভিডিও দিতেও ইচ্ছা করে না আর কি। তো আমার গত ভিডিওতে সুমাইয়া হ্যাপি ফ্যামিলি থেকে আপু আমাকে কমেন্টস করেছে যে আপু তোমার রান্নাঘরটা অনেক সুন্দর। তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ। যদিও আমি রান্নাঘরের পুরো অংশটা দেখাইনি, কিছু কিছু অংশ দেখে আপুর থেকে হয়তো ভালো লেগেছে। আর এই তো এটা হয়েছে আমার পটগুলার দোলনা আর কি। তো যাই হোক, আমি সকালে গাছ টাছ লাগিয়ে আমার ড্রেসটা একদমই নোংরা হয়ে গিয়েছিল। তখন যেহেতু রান্না করব, আমি একটা শর্ট হাতার জামা পরিয়েছিলাম, তো সেটা পরে আবার দেখা যায় রান্নাবান্না করে কিন্তু গোসল করে নিয়েছি। তো গোসল করার পর আবার দেখা যায় যে এই কাজগুলো করছি আর কি। রান্না যেহেতু করিনি, তো রান্নাটাও করে নিব। তো এখানে আমি এর একটা এখন প্রতিদিনই মুছতেছি, যেহেতু এটা এখন চুলার অপোজিটে দিয়েছি, তো তার জন্য দেখা যায় যে ধুলা পড়ে কিন্তু আঠা আঠা ভাবটা হয় না। তো এখানে আমি দেখলাম যে এই পটগুলা খালি হয়েছে, তো ভাবলাম যে এটাতে জিরার গুঁড়া আছে সেটা আপাতত থাক, অন্যগুলা ক্লিন করে তারপর জিরা গুঁড়াটা আবার পরিষ্কারটাতে ধুইয়ে তারপর যেটা আবার জিরার গুঁড়ার যে পটটা আর কি সেটা ধুয়ে দিব। তো যাই হোক, এই তো এগুলা ধুয়ে দিচ্ছি। আসলে আমরা যারা পরিষ্কার এবং পরিপাটি থাকতে পছন্দ করি, তারা কিন্তু সব সময় সব কিছু ক্লিনের উপরেই থাকি। তো আমারও সেই দশা আর কি। যতই কাজ থাকুক, যতই হাত ভাঙা থাকুক, যতই ব্যথা থাকুক, কাজ কিন্তু চলতেই থাকে। তো আমার মতো কার কার অবস্থা অবশ্যই জানাতে পারেন। তো এই তো আমার এই পটগুলো প্রায় ধোয়া হয়ে গিয়েছে। তারপর দেখলাম ওই পটটা একদমই নোংরা হয়ে আছে, সেটাও একটু ধুয়ে নিচ্ছি। তো যখন এই পটগুলো ক্লিন করি আর যখন একদম রিফিল করি আর কি জিনিসগুলো, তখন কিন্তু খুব ভালো লাগে, চকচকে থাকে। আবার কয়েকদিন ইউজ করার পর দেখা যায় সেগুলো ঘোলা হয়ে যায়, তখন কিন্তু আর ভালো লাগে না। আপনাদের ভাইয়া আমাকে যে মাজনিটা এনে দিয়েছে, এটা যে কত কাজের আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখেন, এই যে চিপা চাপায় এটাতে আমি কি দিয়ে পরিষ্কার করতাম, তো এটা দিয়ে ধোয়ার পর আমি দেখাচ্ছি আপনাদেরকে যে কত সহজে পরিষ্কার হয়ে যায়। তো আমি কিন্তু এটা ধুচ্ছি আর আমার হাতটা শুধু টনটন করতেছে, কেন জানি খুব ব্যথা করে। আপনাদের ভাইয়া বলতেছে ডাক্তার দেখাও। আমার কেন জানি মনে হচ্ছে একটা আঙ্গুলের জন্য ডাক্তার দেখাতে হবে। তো কিছু করার নেই, যেহেতু আঙ্গুলটা আমার হাতেরই একটা অংশ। তো যাই হোক, এই তো একটা ঢাকনা ধুয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন কেমন পরিষ্কার হয়েছে। এই যে ফুলে উঠতেছে মনে হয়। তো আল্লাহই জানে কি হয়েছে। আপনাদের ভাইয়া তো বলতেছে মনে হয় আমার বউর আঙ্গুলটাই ভেঙে গিয়েছে। তা আসলে ভাঙলে হয়তো আমি সহ্য করতে পারতাম না, আমার কেন জানি মনে হয় যে হাড়ে আঘাত লেগেছে, তাই হয়তো ব্যথাটা আর কি বেশি বাড়তেছে। আমার গত ভিডিওতে আমি দেখিয়েছি আমার মোবাইলের আমার মগের যে স্ট্যান্ডটা, তো সেটা আমি একটা তার কাটার উপরে ঝুলিয়ে কিছু মগ রেখেছি। তো তানবীর হেফি ব্লগ থেকে আমাকে হয়তো আপু কমেন্টস করেছে যে আপু নাকি দারাজ থেকে কি একটা হুক দিয়ে লাগিয়েছে। তো আমি আপুকে কমেন্টস করছিলাম, যদিও আপু কমেন্টসের উত্তর দেয়নি। তো আপু, তুমি যদি আমার আজকের ভিডিও দেখে থাকো, তোমাকেই বলছি, আমাকে অবশ্যই জানাবা কোন হুকগুলা দিয়ে আমি লাগাবো এবং ঢিল করতে হবে না। আশা করি তোমার প্রশ্নের উত্তর পাবো।
পটগুলা সব ধুয়ে আমি এখানে ডাইনিংয়ের উপরে একটা তোয়ালে বিছিয়ে সেটাকে শুকাতে দিচ্ছি। এভাবে ফ্যানের বাতাসে দেখা যায় যে পটগুলা খুব দ্রুত শুকিয়ে যাবে। তো যাই হোক, মোটামুটি কাজ সব শেষ করেছি। এখন আমি চলে যাব রান্না করতে। আর যেহেতু এটা কালকের ভিডিও ছিল, তো তার জন্য আমি কাল রান্না করেছিলাম গরুর মাংস আর সাদা পোলাও। তো গরুর মাংসটা আমি বেশিরভাগ হাতে মেখে মশলা দিয়ে বসিয়ে দিই আর কি। তো আজকেও সেটাই করতেছি। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে গরুর মাংসটা হাতে মাখিয়ে বসিয়ে দিই। আমি যেহেতু মাংসটা রান্না করব প্রেসার কুকারে, তাই আমি এখানে একটা বলের মধ্যে মেখে দিচ্ছি, কেননা প্রেসার কুকারের ভিতর আসলে ওভাবে হাত ঢুকিয়ে মাখা যায় না। তো এখানে আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, জায়ফল, জয়ত্রী, তারপর হয়েছে এলাচ, দারচিনি সব কিন্তু বাটা ছিল, সেটাও দিয়ে দিয়েছি। আর এখান থেকে 2টা বড় এলাচ দিয়ে দিলাম। তারপর হলুদ, মরিচ, লবণ দিয়ে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি তেলটা দিব না, যখন আমি এটা প্রেসার কুকারের ভিতর দিব তখনই আমি তেলটা দিয়ে চুলার উপর বসিয়ে দিব আর কি। তো যাই হোক, এই যে বললাম হাত ব্যথা নিয়েও সব কাজগুলা করে নিচ্ছি। আসলে সবার ছুটি হলেও আমরা যারা গৃহিণী তাদের কিন্তু কখনো ছুটি নেই। আমার সাথে কে কে একমত অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো যাই হোক, মাংসটা আমার মাখাঝুকা শেষ। এখন আমি এই যে তেলটা দিয়ে দিলাম। আর এই মাংসটার সাথে আমি একটু আলু অ্যাড করব, আর সেটা অ্যাড করব যখন মাংসটা একদমই কষানো হয়ে যাবে তখন। প্রেসার কুকারে আমি যখন মাংস রান্না করি তখন কিন্তু আমি মাংস থেকে যে পানিটা উঠে এটা যখন শুকিয়ে যায় তখন আমি ঝোলটা দিয়ে ঢাকনা দিয়ে দিই। তো অনেকে বলে প্রেসার কুকারে মাংস রান্না করলে সেটা মজা হয় না। আমি বলবো আমি যেভাবে কষিয়ে তারপর রান্না করি সেভাবে রান্না করে দেখবেন, একদম ঠিক যেভাবে আপনি হাঁড়িতে রান্না করেন সেই মজাটাই পাবেন। এখানে আপনাদের ভাইয়া কচুর যে ডগাগুলো সেগুলো এনেছে। তো যখন আমি সিদ্ধ টেদ্ধ করি আমার এই বিশ্রী হাঁড়িটাতেই করি, তো সেখানে আমি সিদ্ধ করে রেখে দিয়েছি। আর রাইস কুকারে আমি পোলাওটা রান্না করব। এখানে পোলাওর সব কিছু দিয়েছি, সাথে দুধ দিয়েছি, দিয়ে আমি পোলাওটা এই তো রাইস কুকারে বসিয়ে দিলাম। তো এই তো এখন কিন্তু আমার একদমই রান্না প্রায় শেষের দিকে। তখন আমি ডাইনিংটা আরেকটু ক্লিন করে, ঘরে শসা ছিল না, তো কাঁচামরিচ, লেবু সেগুলোও কিন্তু কেটে নিয়েছিলাম। তো এই যে দেখেন একদমই যখন পানিটা শুকিয়ে তেল তেল বের হয়েছে তখনই আমি ঝোলটা দিয়ে ঢাকনা দিয়ে দিব। আর আমার মাংসটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। তো জানি না কে এই পর্যন্ত আমার ভিডিও দেখেছেন। সর্বশেষ আমি একজন আপুর কমেন্টস পড়তেছি, বিন্দাস ব্লগ আপু আমাকে আমার গত ভিডিওতে কমেন্টস করেছে, আপু ইউটিউবে ধৈর্য ধরে আছি প্রায় অনেক বছর, আর আমার অবস্থা তো তুমি দেখতেই পাচ্ছ। তো আপু তোমাকে বলছি, ধৈর্যের ফল অবশ্যই আল্লাহ পাক দেয়, এবং ধৈর্যের ফল খুব মিষ্টি হয়। তো তুমি ধৈর্য ধরে থাকো, ইনশাল্লাহ সফলতা আসবেই। তো এই তো আমার কিন্তু রান্না হয়ে গিয়েছে, এখন আমি টেবিলে খাবার দিব আর সবাই মিলে খেয়ে নিব। তো এই তো ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।